প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হয়েছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে। এর পরপরই রাতের অন্ধকারে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হত্যাকারীরা। তারা ভেবেছিল ভারতে পালিয়ে গেলে বুঝি সব শেষ, আর কখনোই আইনের মুখোমুখি হতে হবে না। কিন্তু না, ভারতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না তাদের। পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে ভারতীয় পুলিশের হাতে নাটকীয়ভাবে ধরা পড়েছে হাদী হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর। শুধু গ্রেফতার নয়, তাদের নেওয়া হয়েছে 14 দিনের রিমান্ডে। আর এই রিমান্ডে গিয়েই ভারতীয় পুলিশের কাছে হুহু করে সব সত্য উগরে দিচ্ছে শুটার ফয়সাল করিম মাসুদ। বেরিয়ে আসছে সকল চাঞ্চল্যকর সব তথ্য। কার নির্দেশে হাদীকে গুলি করা হয়েছিল, কে সেই মূল পরিকল্পনাকারী, সবকিছু এখন দিনের আলোর মতো পরিষ্কার হতে চলছে। খুব শীঘ্রই ইন্টারপোলের মাধ্যমে এই খুনিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। সব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি প্রশ্ন। আপনারা যারা শহীদ শরীফ ওসমান হাদীকে ভালোবাসেন, যারা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চান, তারা এক্ষুনি আমাদের কমেন্ট করে জানান শহীদ শরীফ ওসমান হাদীর খুনি শুটার ফয়সাল এবং এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীর কেমন শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করছেন। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানিয়ে দিন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের বিচার চাওয়ার দাবিকে আরও জোরালো করবে। দর্শক, চলুন এবার জেনে নেই রিমান্ডে গিয়ে ঠিক কি ফাঁস করল শুটার ফয়সাল। গ্রেফতারের পর গতকাল ফয়সাল ও আলমগীরকে কলকাতার বিধাননগর আদালতে হাজির করা হয়েছে। আদালতে তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর রিমান্ডের প্রথম কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল। আপনারা জানেন, শহীদ শরীফ ওসমান হাদী ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছিলেন। তার জনপ্রিয়তা যখন তুঙ্গে, ঠিক তখনই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। ভারতীয় পুলিশের জিজ্ঞাসাবাদে ফয়সাল স্বীকার করেছে যে এ হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত মিশন। গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে, রিমান্ডে ফয়সালের মুখ থেকে বেরিয়ে আসছে এক অত্যন্ত প্রভাবশালী গডফাদারের নাম। ফয়সাল জানিয়েছে তাদের কাজ ছিল শুধু ট্রিগার চাপা। এ হত্যার ছক কষা, অস্ত্র সরবরাহ এবং পালানোর পুরো রোড ম্যাপ সবকিছুই তৈরি করে দিয়েছিল ঢাকার সেই প্রভাবশালী মহল। বিপুল অঙ্কের টাকার প্রলোভন এবং ভারতের নিরাপদ আশ্রয়ের গ্যারান্টি দিয়েই তাকে এই মিশনে নামানো হয়েছিল। ফয়সালের এই স্বীকারোক্তির পর ঢাকাতেও শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। ফয়সালের মুখে যে গডফাদারের নাম এসেছে, যে কোনো সময় বাংলাদেশেও গ্রেফতার হতে পারে এই হাই প্রোফাইল নেতা। হাদীকে গুলি করার পর কিভাবে খুনিরা পুলিশের চোখে ধুলো দিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল এবং 3 মাস পর কিভাবে ধরা পড়ল, এ বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছে ভারতের সিআইডি। গত 12 ডিসেম্বর পল্টনে হাদীকে গুলি করার পর দেশজুড়ে যখন হাদী হত্যার প্রতিবাদে আগুন জ্বলছিল, তখন এই খুনিরা ঢাকার একটি গোপন ডেরায় আত্মগোপনে ছিল। পরিস্থিতি যখন একটু শান্ত হয়, তখন তারা সুযোগ বুঝে ময়মনসিংহ হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতে ঢুকে তারা নিজেদের আসল পরিচয় লুকিয়ে ফেলে। ফয়সাল করিম মাসুদ নাম ধারণ করে রাহুল। এ ভুয়া নামেই তারা ভারতের বিভিন্ন রাজ্যে আত্মগোপনে ছিল। কিন্তু তারা জানতো না, অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত তার চেয়েও লম্বা। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি এবং ভারতের এসটিএফ তাদের ছায়ার মতো অনুসরণ করছিল। দীর্ঘ 3 মাস পর গত শনিবার গভীর রাতে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। তাদের উদ্দেশ্য ছিল পরিস্থিতি ঠান্ডা হলে আবারও বাংলাদেশে ফিরে আসা বা নতুন কোনো বড় পরিকল্পনা করা। কিন্তু তাদের জন্য আগে থেকেই ফাঁদ পেতে বসেছিল ভারতীয় স্পেশাল ফোর্স। গোপন তথ্যের ভিত্তিতে বনগাঁওয়ের একটি এলাকা থেকে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। আটকের পর তাদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্ট পাওয়া যায়নি। দর্শক, খুনিরা তো ধরা পড়ল, কিন্তু তাদের বিচার তো হতে হবে এই বাংলার মাটিতেই। আপনাদের মনে নিশ্চয়ই এখন একটি প্রশ্ন জাগছে, কবে দেশে ফিরিয়ে আনা হবে ফয়সাল এবং আলমগীরকে? আপনাদের জন্য একটি বড় সুসংবাদ রয়েছে। ইন্টারপোল এবং 2 দেশের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে খুব শীঘ্রই ফয়সালকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের করার নির্দেশনা অনুযায়ী এই খুনিদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কলকাতার বাংলাদেশ দূতাবাসের সাথে সর্বাক্ষণিক যোগাযোগ রাখছে। যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তাই এই আইনি প্রক্রিয়াটি খুব বেশি দীর্ঘ হবে না। ভারতীয় পুলিশ বর্তমানে ফয়সালের বিরুদ্ধে
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে যে মামলাটি করেছে তার আইনি প্রক্রিয়া শেষ হলেই বিশেষ চুক্তির মাধ্যমে খুব দ্রুতই তাদের বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করা হবে। বাংলাদেশের সিআইডি ইতিমধ্যে তাদের জেরা করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। ফয়সাল দেশে এলেই মূল পরিকল্পনাকারী বা গডফাদারদের আইনের আওতায় আনা হবে। দর্শক, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন এদেশের তরুণ সমাজের এক প্রতিবাদী কণ্ঠস্বর। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছিলেন তা বুলেট দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই কাপুরুষেরা। কিন্তু তারা ভুলে গিয়েছিল একজন হাদীকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে মুছে ফেলা যায় না। আজ ফয়সাল আর আলমগীর ভারতের কারাগারে আছে। রিমান্ডে তারা পুলিশের ভয়ে কাঁপছে। আর তাদের গডফাদাররাও এখন বাংলাদেশে বিনিদ্রায় রাত কাটাচ্ছে। এই গ্রেফতার প্রমাণ করে অপরাধ করে এখন আর পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে। ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেদিন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে সেদিন হয়তো শহীদ শরীফ ওসমান হাদীর আত্মা শান্তি পাবে। আমরা অপেক্ষায় আছি সেই দিনটির, যেদিন এই হত্যার পিছনের আসল নির্দেশদাতাদের হাতে হাত করা পড়বে। আপনাদের কি মনে হয়, এই গডফাদাররা কি সত্যি ধরা পড়বে, নাকি ক্ষমতার জেরে আবারও তারা পার পেয়ে যাবে? আপনাদের একান্ত ব্যক্তিগত মতামত চাইলে আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। আর আপনারা যারা শহীদ শরীফ ওসমান হাদীকে ভালোবাসেন তারা এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন, হাদী হত্যার বিচার চাই। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স তারা বলছে বনগা থেকে অর্থাৎ একেবারে বেনাপোল সীমান্তের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল তাদের কাছে কিছু গোপন তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছে গতকাল রাতে। এবং আজকে তাদের ইতিমধ্যেই এসটিএফ যেটা প্রেস রিলিজের দ্বারা বলছে যে তাদের ইতিমধ্যে আজকে তাদের কোর্টে তোলা হয়েছে। ঠিক কোন কোর্টে তোলা হয়েছে, কখন তোলা হয়েছে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত পুলিশ কিছু জানেনি। তবে পুলিশ বলছে যে প্রাইমারি যে তাদের ইনভেস্টিগেশন বা তাদের যে জিজ্ঞাসাবাদ সেখানে কিন্তু তারা যে হাদী হত্যার বিষয়ে তাদের যে সংশ্লিষ্টতা সেটা তারা স্বীকার করেছে। এবং আমরা যদি কিছুটা ঘুরিয়ে দেখি যে এর আগেই কিন্তু এই কলকাতা পুলিশের অর্থাৎ এসটিএফ এর হাতে তাদের আটক হওয়ার যে ঘটনা সেটা কিন্তু অনেক আগেই সামনে এসেছিল। তবে সেই সময় কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের গোটা তথ্য সেটা কিন্তু অস্বীকার করা হয়েছিল। প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল বাপ্পি অর্থাৎ এই যে হত্যার যে মূল পরিকল্পনাকারী সেই বাপ্পি কিন্তু কলকাতার নিউ টাউন এলাকায় ছিলেন এবং সেখান থেকে কিন্তু তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন ধরে। এবং তাদের একসাথে কিন্তু কোনো সেফ হাউসে কলকাতার রাখা হয়েছিল বলে সেটা কিন্তু সেই সময় কলকাতা পুলিশের নির্ভরযোগ্য সূত্র সেটা কিন্তু নিশ্চিত করেছিল। তারপরে কিন্তু গোটা ঘটনায় ধামাচাপা পড়ে যায় এবং আজ দীর্ঘদিন পরে কিন্তু এসটিএফ এই ঘটনায় আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এসটিএফ যে তৎপরতা এবং তারপরে দেখা যায় যে বনগাঁর একেবারে কাছাকাছি অর্থাৎ বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এসটিএফ বলছে যে এই যে অপরাধীরা তারা মেঘালয় সীমান্ত থেকে প্রবেশ করেছিল এবং তারপরে তারা ভারতের বিভিন্ন অংশে ঘোরাঘুরি করেছিল এবং তারপরে বাংলাদেশ বর্ডারে আবার তারা জড়ো হয়েছিল। মূলত বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই সেখানে কিন্তু এসটিএফ রেড চালায় এবং এসটিএফ এর রেডে তারা সেখানে আটক করা হয়। এবং আজ কালকেই তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অর্থাৎ গতকাল শনিবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাদের স্থানীয় কোনো আদালতে তোলা হয়েছে। মনে করা হচ্ছে যেটা এখনো পর্যন্ত হয়তো কলকাতার যে ব্যাংশাল আদালত সেই ব্যাংশাল আদালতে তাদের তোলা হয়েছে, কিন্তু তাদের কি পরিমাণ তাদের জেসি হয়েছে না পিসি হয়েছে সেই ব্যাপারে কিন্তু পুলিশ কোন রকম এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি বা তাদের